নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ২৩ নম্বর পরিচ্ছেদ। আমার বড় জ্যাঠামশাই সারদা রঞ্জনের কথা যথেষ্ট বলিনি, তাঁর সঙ্গে কখনো গল্প করিনি, কখনো কাছে ডেকে কিছু বলেছেন বলে মনে পড়ে না। এর আগে তাঁর মৃত্যুর কথা বলতে তারিখ সম্বন্ধে কিছু ভুল করেছি। তাঁর ছোট ছেলে সংস্কৃতে পণ্ডিত ডক্টর কুমুদরঞ্জন রায়ের লেখা জ্যাঠামশায়ের ক্ষুদে জীবনীতে দেখছি তাঁর জন্ম তারিখ দেওয়া আছে 12ই জ্যৈষ্ঠ 1265, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিকে, হয়তো 26 কিংবা 27। তাঁর মৃত্যুকাল 1 নভেম্বর 1925। আমাদের মনে হতো বেজায় বুড়ো হয়েছেন, কিন্তু হিসাব করে দেখেছি মাত্র 67 বছর পূর্ণ হয়েছিল। অনেক দিন কাশি আর জ্বরে ভুগে হাওয়া বদলের জন্য বৈদ্যনাথ গিয়েছিলেন। আয়ুর্বেদ শাস্ত্রে সুপণ্ডিত হলেও নিজের রোগের গুরুত্ব বুঝতে পারেননি। যাবার সময় মাছ ধরার সরঞ্জাম নিয়ে গেছিলেন, আর সেখানে পৌঁছেই একটা ভালো পুকুরের সন্ধান নিয়ে রেখেছিলেন। জ্বরটাকে কোনো মতে ঝেড়ে ফেলেই ছিপ নিয়ে বসবেন, কিন্তু সে জ্বর ছাড়বার নয়। জ্যাঠামশায়ের ক্ষয় রোগ হয়েছিল এবং তাতেই তাঁর মৃত্যু হয়। এইবারে আমার বাবা সত্যিকার পিতৃহীন হয়েছিলেন। নিজের বাবা মারা যাবার সময় বাবার বয়স 5, সঙ্গে সঙ্গে বরদাদা তাঁর স্নেহের ছত্রখানি মাথার ওপর তুলে ধরেছিলেন। বাবাকে কখনো ঠাকুরদাদার কথা বলতে শুনিনি। ছোট জ্যাঠামশাই বলতেন নাকি লম্বা চওড়া ধপধপে ফর্সা মানুষ ছিলেন। পরম পণ্ডিত, সে তো আগেই বলেছি। বড় জ্যাঠার রং কালো না হলেও একেবারেই ফর্সা ছিল না, মাথায়ও খুব বেশি লম্বা ছিলেন না, তবে মেটেও না। ভারী বলিষ্ঠ জোরালো শরীর ছিল। 65 বছর বয়সেও গড়ের মাঠে তাঁকে দৌড়তে দেখে সাহেব খেলোয়াড়রা কথা বলতে সাহস পেতেন না। তবু মনে হতো পৌরুষের প্রতিমূর্তি। কুমুদরঞ্জন তাঁর পুস্তিকাটিতে লিখেছে, সারদা রঞ্জন জীবনে একটিমাত্র মানুষকে ভয় করতেন, তিনি হলেন ওর বাবা শ্যামসুন্দর। সারদা রঞ্জনের একমাত্র রিপু ছিল ক্রোধ, একমাত্র ব্যসন ছিল মাছ ধরা। ক্রিকেট খেলাটা তিনি এত বেশি গুরুত্ব দিতেন যে তাঁকে ব্যসন বলা চলে না। এই রকম মানুষের হাতে আমার বাবা মানুষ। বরদাকে যেমন ভয় করতেন তেমনই শ্রদ্ধা করতেন। শুনেছি দেশে ঠাকুরমার কাছে বাবার আর ছোট জ্যাঠামশাইয়ের শৈশব কেটেছিল। বড় জ্যাঠা, মেজো জ্যাঠা, সুন্দর জ্যাঠা কলকাতায় বা কর্মস্থলে থাকতেন। পুজোর ছুটিতে ভাইদের জন্য, মা বোনের আর ছেলে মানুষ স্ত্রীর জন্য নানা রকম কাপড় চোপড়, ফল, মিষ্টি কিনে নিয়ে যেতেন। যে কদিন থাকতেন খেলাধুলো আমোদ আহ্লাদ করে কাটাতেন, তবে তার মধ্যে দরকার হলে শাসন টাসনও করতেন। খেলাধুলোর মধ্যে ছিল শিকার, মাছ ধরা আর ফাঁদ পেতে শেয়াল ধরা। একদিন সকালে ছোট ছোট ভাইদের নিয়ে ফাঁদ দেখতে গিয়ে দেখেন ফাঁদের মধ্যে শেয়ালের বদলে বাঘমশাই বসে আছেন। তারপর থেকে ফাঁদ পাতা বন্ধ হয়েছিল। শেয়ালগুলো তরমুজের ক্ষেত নষ্ট করত। আশ্চর্য মানুষ ছিলেন, কঠোরে কোমলে মেশানো। ছোট ভাইরা জানতেন বরদাদা কাছে থাকলে আর কোনো ভয় নেই। তেমনি আবার পান থেকে চুন খসলেই কড়া শাসন। তাঁর সামনে থেকে ভাইরা পালাতে পারলেই বাঁচতেন। বাবার সঙ্গে তাঁর সাদৃশ্য ছিল, চেহারার নয়, স্বভাবের। তবে বড় জ্যাঠামশাইয়ের মতো বাবা অত বেশি পড়াশুনো করতেন না। তেমনি বড় জ্যাঠারও বাবার মতো ছবি আঁকার হাত ছিল না। বাবারও একমাত্র রিপু ছিল অন্ধ রাগ। ব্যসন যে কী ছিল ভেবে পাই না। গুণ তো যথেষ্ট ছিল। কোনো একটাকে আঁকড়ে ধরে যাকে বলে হবি বানালে হয়তো রাগটা কমে যেত, হয়তো অতিরিক্ত প্রাণশক্তি রাগ হয়ে ফেটে পড়ত। জ্যাঠামশাইয়ের মতোই বাবাও কখনো কোনো প্রার্থীকে ফিরিয়ে দিতেন না। কত লোক আমাদের বাড়িতে এসে থেকেছে, খেয়েছে, বাবার খরচে চিকিৎসা করিয়েছে। মনে হতো তাদের জন্য কিছু করতে পেরে বাবা কৃতার্থ হয়ে যাচ্ছেন। শরীর সারাতে চেঞ্জে গেলেও বাড়তি কয়েকজনকে জুটিয়ে নেবার চেষ্টা করতেন। টাকা কড়িতে বাবার লোভ ছিল না। বাড়ির কর্তার খাওয়ার জন্য কেউ কোনো আলাদা ব্যবস্থা করলে বিরক্ত হতেন। সব কিছু সমান ভাগ হবে। মাঝে মাঝে বেশ মজা হতো। আমরা ছিলাম 8 ভাই বোন। তাছাড়া বড় পিসিমার নাতি অশোক
আর পরে ইউ রায় অ্যান্ড সন্স উঠে গেলে মেজ জ্যাঠামশাইয়ের ছোট ছেলে সুবিমল আমাদের নানকুদা। মাঝে মাঝে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়ি থেকে নোনতা খাবার, ফল, মিষ্টি ইত্যাদি আসতো। বলা বাহুল্য গোটা দশেক মানুষের তাতে কুলোতো না, কাজেই নিয়ম হয়ে গেল যে নোনতা খাবার এলে বড়রা খাবে আর ফল মিষ্টি ছোটরা খাবে। মা কিংবা বাবাকে এসব বাড়তি লাভের জিনিস মুখেও দিতে দেখিনি। মা সন্ন্যাসীর মেয়ে, লোভ কাকে বলে জানতেন না। বাবার এই নির্লোভ দিকটা নিশ্চয় বড় জ্যাঠামশাইয়ের কৃতকর্ম। তবে মতামত সম্বন্ধেও বাবা যদি একদা উদার হতেন তাহলে আমার অনেক সুবিধা হতো। সে যাগ্গে বড় জ্যাঠামশাইয়ের কথা হচ্ছিল। এর আগেও বোধহয় বলেছি তিনি খানিকটা সাইকিক ছিলেন। অলৌকিক কথাটা আমার পছন্দ নয়, মনে হয় এ সমস্ত ক্ষমতাই অসাধারণ হলেও স্বাভাবিক, তবে হয়তো কিছুটা অতীন্দ্রিয়। সাধারণ মানুষের 5টা ইন্দ্রিয়ের যতখানি গোচর হয় তার চেয়ে অনেকখানি বেশি কিছু। পরীক্ষার আগের রাতে স্বপ্নে প্রশ্নপত্র দেখার কথা বলেছি। আরও অনেকবার নাকি স্বপ্নে যা দেখেছিলেন বাস্তবে তাই ঘটেছিল। তিনি নিজেই বলতেন, জানো তো আমার স্বপ্ন কখনো মিথ্যা হয় না। শেষ অসুখের সময় অনেকের মনে আশা হয়েছিল হয়তোবা সেরে উঠবেন। আমার মনে আছে আমাদের বাড়ির সকলের ধারণা ছিল চেঞ্জে গিয়ে অল্প দিনের মধ্যেই বড় জ্যাঠামশাই ভালো হয়ে যাবেন। কিন্তু মারা যাবার 7 দিন আগে তিনি স্বপ্ন দেখলেন যেন একটা মন্দিরের সামনে পৌঁছেছেন। বড় ছেলে মনোরঞ্জন তাকে মন্দিরের দরজাটি দেখিয়ে দিতেই ভিতর থেকে একজন ভক্ত এসে তাকে মন্দিরের মধ্যে নিয়ে গেলেন। সেখানে সাদা সরস্বতীর মূর্তি ছিল। ভক্ত যেন জ্যাঠামশাইকে মূর্তির সামনে বসালেন। ঠিক সেই সময় ঘুম ভেঙে যেতেই ছোট ছেলে কুমুদরঞ্জনকে বললেন, মনে হয় আমার যাবার সময় হয়েছে। সেই মুহূর্ত থেকে প্রফুল্ল চিত্তে তিনি মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন, আর যাকে বলে সজ্ঞানে স্বর্গে যাওয়া শেষ পর্যন্ত তাই করেছিলেন। এই সমস্ত ঘটেছিল 1925 সালে। আমি তখন কলেজের ছাত্রী। হয়তো বৈদ্যনাথে মারা গিয়েছিলেন বলে বড় জ্যাঠামশাইয়ের মৃত্যুর কথা আমি ভালো করে মনে করতে পারছি না। এটুকু মনে আছে যে তারপর বছরখানেক বাবার মুখে হাসি দেখিনি। তখন 100 নম্বর গড়পাড় রোডের পাটও শেষ হয়ে আসছিল। সেই সময় বড় জ্যাঠামশাইকে স্মরণ করে একদিন সেখানে ব্রহ্মোপাসনা হলো। মেজ জ্যাঠামশাই ব্রাহ্ম হলে পর বড় জ্যাঠামশাইয়ের মনে যে তিক্ততা জমেছিল সে তিক্ততা কবে কেটে গেছিল। তবে ব্রাহ্ম ভাইদের বাড়িতে বড় জ্যাঠামশাই খুব কম যেতেন, গেলেও জল স্পর্শ করতেন না। ভাইরা তাঁকে এত ভালোবাসতেন আর ভক্তি করতেন যে ক্রমাগত আমার স্রোতে তাঁর বাড়িতে যেতেন, একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। বলা বাহুল্য বড় জ্যাঠার ছেলে মেয়েদের মনে কোনো ভেদজ্ঞান ছিল না। আমার ম্যাট্রিক পরীক্ষার ফল বেরোলো বোধহয় মে মাসে। এতটা ভালো হবে আশা করিনি। ছেলে মেয়েদের মধ্যে 12তম কিংবা 13তম স্থান নিয়েছিলাম। শ্রীমতী শান্তিসুধা ঘোষ বোধহয় 7ম স্থান নিয়েছিল। এতটা আশা না করলেও এই মনে করে বেজায় দুঃখ হয়েছিল যে আরেকটু চেষ্টা করলে প্রথম 10 জনের মধ্যে হতে পারতাম। এখানে বলি যে আমার মনে হয় পরীক্ষার ফলের তালিকায় প্রথম 20-25 জনের মধ্যে কৃতিত্বের বিশেষ তফাৎ থাকে না। 1 নম্বর 8 নম্বর কম বেশির জন্য কেউ ওপরে কেউ নিচে হয়। অন্য সব বিষয়ে 80-র বেশি পেয়েছিলাম, অঙ্কে 99 আর অ্যাডিশনাল অঙ্কে 98, কিন্তু বাংলায় 78 আর ফ্রেঞ্চে 75। এখন কি হয় জানি না, সেকালে কোনো একটা বিষয়েও 80-র কম পেলে প্রথম 10 জনের মধ্যে হওয়া প্রায় অসম্ভব ছিল। স্কুলের দিদিমণিরা খুব খুশি। স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছিলাম বলে প্রাক্তন ছাত্রীদের দেওয়া সোনার মেডেল পেলাম। 1 ভরি সোনার তৈরি সুন্দর গড়ন। তখন নাকি 25-30 টাকা খরচ পড়েছিল, এখনও আছে আমার কাছে। ইংরেজির জন্য মিসেস ইংলিশ প্রাইজ পেয়েছিলাম। পছন্দ মতো গোটা 10 চমৎকার বই কিনেছিলাম বাবার সঙ্গে গিয়ে কলেজ স্কোয়ারে বুক কোম্পানি থেকে, শেলি, কিটস, ব্রাউনিং ইত্যাদির কবিতার বই। বাবা মুখে একবারও বলেননি যে খুশি হয়েছেন, কিন্তু আমাকে সুন্দর একটা ওয়াটারম্যানের কলম আর সোনা বাঁধানো প্রপেলিং পেন্সিল দিয়েছিলেন। একদিন ব্রিজ খেলার বন্ধুদের ডেকে খুব খাইয়েও ছিলেন। উপলক্ষটা আমাদের বলা হয়নি, পাছে অহংকার হয়। আর ছোট জ্যাঠামশাই হাসতে হাসতে 2 চ্যাঙারি ভর্তি আমার পেয়ারের ছানার মুরকি আর ছানার গজা নিয়ে এসে আমাকে দেখেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন।
চোখ দিয়ে জল পড়তে লাগলো। এখনও ভাবি মানুষ কেন মানুষকে ভালোবাসে। আমি তো ছোটো জ্যাঠাকে কখনো কিছু দিইনি। অনেক তর্ক করেছি, বাবাকে যেসব কথা বলবার সাহস হতো না ছোটো জ্যাঠাকে অম্লান বদলে বলেছি, কিন্তু মনে মনে খুব ভালোবাসতাম। এখন মাঝে মাঝে মনে হয় ভালোবাসার মানুষদের কেন আমরা বলি না তোমাকে আমি ভালোবাসি, কিংবা তুমি ভালো, কিংবা তুমি সুন্দর, কিংবা তোমার কোনো গুণ দেখতে পাই না তবু ভালোবাসি। দেখতে দেখতে সুযোগ চলে যায়, সময় চলে যায়, ভালোবাসার মানুষগুলোও সব একে একে চলে যায়। তখন বুক ভরা ভালোবাসা নিয়ে একা বসে থাকতে হয়। একটা শনিবার সকালে আমাদের স্কুলের পণ্ডিত মশাই ছোট্ট এক বাক্স সন্দেশ নিয়ে দেখা করতে এলেন। ভারী লজ্জা পেলাম। এই পণ্ডিত মশাই 1920 সালে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, বিলেত থেকে এসেছো? বললাম, আপনি মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এলেন, কিন্তু আমি তো খুব ভালো নম্বর পাইনি। পণ্ডিত মশাই আমাদের ক্লাসে উত্তর রামচরিত পড়াতে পড়াতে কাঁদতেন বলে আমরা হাসাহাসি করতাম। আজ দেখলাম আবার তাঁর কান্না পেয়েছে। বললেন, সিস্টার ডরোথি ফ্রান্সিস আমাকে বলেছেন আমি যদি আরেকটু যত্ন নিতাম তাহলে তুমি বাংলাতেও 80 ওপরে পেতে, কিন্তু তোমার ভবিষ্যৎ ভারী সুন্দর হবে। আমারও টনসিলে ব্যথা করেছিল। বলেছিলাম, কখনো না, গাধা পিঠিয়ে ঘোড়া হতে পারে কিন্তু কখনো পক্ষীরাজ হয় না। পণ্ডিত মশাইকে প্রণাম করেছিলাম। মা তাঁকে এক থালা সন্দেশ এনে দিয়ে বলেছিলেন, আমরা ব্রাহ্ম, আপনি কি আমাদের বাড়িতে খাবেন? পণ্ডিত মশাই 2 হাত পেতে মিষ্টির থালা নিয়ে বলেছিলেন, আপনি রামানন্দ ভারতীর কন্যা, আপনার হাতে না খেলেই আমার পাপ হবে। সেই দিনটি, সেই সময়টি, পণ্ডিত মশাইয়ের সেই মুখখানি, মায়ের মুখ, সব আমার মনে খোদাই হয়ে রয়েছে। সেই মুহূর্তে মনে মনে পুরনো সংকল্পটি আবার উচ্চারণ করে নিয়েছিলাম, যেমন করে পারি, যতদিন বাঁচি বাংলা ভাষার সেবা করব। পরে মাঝে মাঝে বন্ধুবান্ধব, পাঠক কেউ নাকি বলেছে, তোমার বাংলার চাইতে ইংরেজি লেখা বেশি ভালো, এত কম ইংরেজি লেখো কেন? যারা এমন প্রশ্ন করতে পারে তাদের আমার বলার কিছু নেই। আমি ভাবতে পারি না বাংলা ছাড়া আমি আবার কোন ভাষায় লিখব। যদি লিখি তাহলে বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ কিংবা শ্রেষ্ঠ ইংরেজি বইয়ের, বিশেষত ছোটদের বইয়ের বাংলা করে বাংলারই কাজ করব। ইংরেজি অনার্স নিয়ে বিএ পাশ করেছি, ইংরেজিতে এমএ পাশ করেছি, সেই জন্যই কি আমাকে ইংরেজিতেই লিখতে হবে? এ কি কোনো কাজের কথা হলো? আমি মনে করি ইংরেজিতে এত লেখাপড়া করেছি বলেই আমি বাংলা লেখার জোর পেয়েছি। আমার চোখ খুলেছে, মন খুলেছে, এতটা খুলেছে যে ধার করা ভাবের, ধার করা ভাষার বিষয়ে আমার কোনো মোহ নেই। যতদিন বাঁচি বাংলাতেই লিখব। তবে এত কথা ভাববার তখন আমার বুদ্ধি বা বিদ্যেও ছিল না। দণ্ডে দণ্ডে পলে পলে মানুষ যেমন বাড়ে তার চিন্তাও তেমনই পুষ্টি পায়। মোট কথা, পরীক্ষার ফল বেরুলেই কলেজে গিয়ে ভর্তি হয়ে এলাম। ইংরেজি বাংলা তো নিতেই হবে, তাছাড়া নিলাম লজিক, বটানি, অঙ্ক। বলা বাহুল্য ওই আবশ্যিক বিষয় দুটি আমার আসল উদ্দেশ্য, বাকি 3টি শুধু নম্বর তুলবার ফিকির। এতদিনে নিজের ক্ষমতার একটা মাপ পেয়েছিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষায় 12তম কিংবা 13তম হবে না সে বিষয়ে মন ঠিক করে ফেলেছিলাম। ভর্তি তো হলাম, কিন্তু এখন থেকে যে খোঁপা বেঁধে কলেজে যেতে হবে তার কি? সেই যে বলেছিলাম, 20টা হেয়ারপিন দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এলো খোঁপা বাঁধা, রোজ রোজ তার পাঠ চলতে লাগলো। খোঁপার মধ্যে কিছু পুরে খোঁপাটাকে আরেকটু পুরুষ্ট করার কথা মনেও আসতো না। ছোটবেলা থেকে মায়ের কাছে একবার শুনেছি যে নকল জিনিস ভারী মন্দ, যে নিজেদের অজান্তেই মনে প্রাণে নকল জিনিস ঘেন্না করে এসেছি। হালে হয় বয়সের সঙ্গে সঙ্গে নৈতিক অবনতি হবার দরুন, কিংবা এতকাল পরে বুদ্ধি খোলাতে টের পাচ্ছি নকল জিনিসই বা মন্দ কি। নিউ মার্কেটে তৈরি করা নকল খোঁপা কিনতে পাওয়া যায়। চুলটুল না থাকলেও কোনো উপায়ে, সে উপায়টা এখনও রপ্ত করতে পারিনি, ওই নকল খোঁপাটি মাথায় এঁটে কেশবতী কন্যা হওয়া যায়। নকল দাঁতে কখনো ব্যথা করে না, নড়ে না, পড়ে না, যদি না হাত থেকে ফেলে দেওয়া যায়। সে তো পড়ে গেলে ঠ্যাংও ভাঙে। নকল পশমের মোজা পোকায় কাটে না, আসল পশম খেয়ে খেয়ে নাশ করে। আর কত বলবো। 16 বছর বয়সে আমরা জানতাম নকল চুল ভারী খারাপ। ছিলও মাথায় এক ঢাল চুল, এলো খোঁপা করাতে বাধা ছিল না। ঠোঁটে রং, ভুরুতে রং,
চোখের পাতিতে রং, নখে রং, এসব অন্য জগতের ব্যাপার। তবে নাক মুখ চকচক করলে বিশ্রী দেখায়, তাই পাউডারে মাখা চলত। তাও মুখে মাখার জন্য আলাদা রকম পাউডার কিনতে হয়, সেটা শিখতে সময় লেগেছিল। প্রসাধনের কথা বাদ দিয়েও অন্য সমস্যা ছিল। সারাদিন এক গাদা কাপড় চোপড় টেনে বেড়াতে হয়। সে পোশাকের ডিজাইন হয়েছিল মহারানী ভিক্টোরিয়া যখন প্রথম সিংহাসনে চড়েন, নির্ঘাত সেই সময় 1924 সালে। আমরা তখনও তাঁর সময়কার ভেতরের কাপড় চোপড় পরতাম। অন্তর্বাস কথাটার তখনও চল হয়নি। শুনলে নিশ্চয়ই একটু অসভ্য অসভ্য মনে হতো। আমরা কি পরে কলেজে যেতাম তাই বলি। প্রথমে হাঁটু পর্যন্ত লম্বা একটা ইজের, তার ওপর গলায় কণ্ঠা থেকে পায়ের কবজি অবধি লম্বা একটা সাদা লং ক্লথের সেমিজ, তার উপরে কোমর থেকে পায়ের গোড়ালি অবধি লম্বা লং ক্লথের সায়া, ওপর দিকে সেমিজের উপর ছোট হাতাওয়ালা আঁটো একটা, বডির ওপর কনুই হাতা কণ্ঠা অবধি উঁচু একটা ব্লাউজ, আর সবার ওপরে ডান কাঁধে পিন দিয়ে আঁটা ব্রাহ্ম ফ্যাশনে পরা শাড়ি। তখন থেকেই সামনে কুঁচি দিয়ে মাদ্রাজি ফ্যাশনে কাপড় পরার রেওয়াজ শুরু হয়েছিল, কিন্তু বাবার দৃঢ় বিশ্বাস ছিল ও ফ্যাশনটা ভারী অসভ্য। কাজেই দিদি আর আমি MA পাশ করে স্বাধীন হবার আগে পর্যন্ত ব্রাহ্ম ফ্যাশনে শাড়ি পরেছি, পায়ে ছোট গোড়ালি পর্যন্ত। বাড়িতে বাঙালি ধরনের কাপড় আর পায়ে চটি কিংবা খালি পা। সে যাই হোক, আমি হলপ করে বলতে পারি, আমার ওইসব পরে যখন অরক্ষিতভাবে ট্রামে চড়ে MA পড়তে যেতাম আর ছেলেদের সঙ্গে ক্লাস করতাম, তখন আমাদের শরীরের কোনো জায়গার এতটুকু উঁচু নিচু টক্কর আছে বলে মালুম দিত না। তবে স্বাভাবিক ওজনের চাইতে নিশ্চয়ই আমরা সের দুই ভারী হয়ে যেতাম। তাছাড়া আর একটা অসুবিধা ছিল, যা ভুক্তভোগী ছাড়া কারো টের পাওয়া অসম্ভব ছিল। সেটি হলো যে ওই তলাকার সেমিজটা আর তার ওপরকার পেটিকোটটা আর সবার ওপরকার শাড়িটার আড়াই প্যাঁচ পরস্পরের সঙ্গে মাঝে মাঝে এমনই জড়িয়ে যেত যে হাঁটাই দায় হয়ে উঠত। আর গরু তাড়া করলে যে কি হতো সে ভাবলেও গা শিউরে ওঠে। আজ তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।